ভ্যালেন্টাইন্স ডেতে পার্টি থেকে রাতে বাড়ি ফেরার সময় একটি স্কুল পড়ুয়া মেয়ে ৪ জন নরপশুর ধর্ষণের শিকার হয়। ভাগ্যক্রমে মেয়েটি বেঁচে গেলে সে পশুদেরকে আইনের আওতায় আনা হয়, কিন্তু তথ্য প্রমাণ জালিয়াতি করে তারা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করে মুক্তি পেয়ে যায়। যখন দেশের আইন ব্যবস্থা ওই মেয়েটিকে তার ন্যায় বিচার দিতে ব্যর্থ হলে তখন মেয়েটির মা নিজেই ধর্ষকদেরকে শাস্তি দিতে সিদ্ধান্ত নেয়। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ পন্নি অ্যান্ড ওয়েলকাম টু ইয়ামনেস ইয়ামে। বলছি ২০১৭ সালে হিন্দি ভাষায় মুক্তি পাওয়া ক্রাইম রিভেঞ্জ থ্রিলার মুভি মমের কথা। একজন মা নিজের সন্তানের জন্য কতটা কঠিন সিদ্ধান্ত নিতে পারে তাই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা জেনে আসি ওই মা কীভাবে ধর্ষকদেরকে শাস্তি দিয়েছিলেন। মুভির শুরুটা হয় একটি ক্লাসরুমের দৃশ্য দিয়ে। বায়োলজি টিচার মিস দেবকী ক্লাস নিচ্ছিলেন, কিন্তু সকাল সকাল বায়োলজি ক্লাসে স্টুডেন্টদের তেমন কোনো ইন্টারেস্ট নেই। দেবকী স্টুডেন্টদের মার্শাল বিষয়ে পড়াচ্ছিলেন। এর মধ্যে মোহিত নামের একটি ছেলে আরিয়া নামের এই মেয়েটিকে ফোনে একটি অ্যাডাল্ট ভিডিও পাঠায়। আরিয়া তখন তার বেস্ট ফ্রেন্ড স্বপ্নাকে দেখায়, কি দেখো কি পাঠিয়েছে। স্বপ্না দেখে বলে সি। তখন দেবকী এসে জানতে চায় তোমাদের কি সমস্যা, তোমরা দুজন ক্লাসের বাইরে চলে যাও। স্বপ্না বলে ম্যাম আমাদের কোনো দোষ নেই, দেখুন না মোহিত আরিয়াকে কি পাঠিয়েছে। দেবকী আরিয়ার ফোন হাতে নিয়ে বলে ক্লাসে ফোন অ্যালাউ নেই, সেটা জানা নেই তোমার। এরপর ফোনের ভিডিওটি দেখে দেবকী মোহিতের কাছে তার ফোন চায়। মোহিত অবশ্য দেবকীকে সরি বলছিল। তারপরে দেবকী মোহিতের কাছ থেকে ফোনটি নিয়ে জানালা দিয়ে বাইরে ফেলে দেয় এবং মোহিতকে বলে তোমার প্যারেন্টসকে বলবে আমার সাথে দেখা করতে। সিন চলে যায় রাতে। এই হচ্ছে দেবকীর সঙ্গে আনান, পাশে দেবকীর মেয়ে প্রিয়া। আর ক্লাসে যে আরিয়াকে দেখেছিলাম আরিয়া আনানের প্রথম স্ত্রীর সন্তান। মা মারা যাওয়ার পর আনান দেবকীকে বিয়ে করে। তখন সবাই কথা বলছিল, কি বলে স্কুল তো ছুটি হতে যাচ্ছে, কোথাও ভ্যাকেশনাল প্ল্যান করো, নাহলে সব কিছু বুক হয়ে যাবে। তখন আরিয়া একটি জায়গা দেখিয়ে বলে দেখো তো বাবা জায়গাটি কেমন। এরপর সবাই সিদ্ধান্ত নেয় এই জায়গাতেই তারা যাবে। আনন্দ বলে ঠিক আছে, আমি ইউএসএতে কনফারেন্সের জন্য যাচ্ছি, 10 দিন পর ফিরবো, ফিরে এসে এরপর আমরা সবাই যাব। আরিয়া তখন আনন্দকে বলে বাবা আজ তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছে। আনন্দ বলে কি চাই তোমার বলো। দেবকী বলে প্রশংসা তোমার হজম হয় না তাই না। কিন্তু আনান বলে আগের বার যখন হ্যান্ডসাম বলেছিল 40,000 টাকা দিয়ে ফোন কিনে দিতে হয়েছিল। আরিয়া বলে আসলে শনিবার জোডিয়াক ফার্মে একটি পার্টি আছে, আমার সব বন্ধুরা সেখানে যাবে। দেবকী বলে শনিবার তো ভ্যালেন্টাইন্স ডে, আর ওই জায়গা তো অনেক দূর, কে কে যাবে তোমার সঙ্গে। আরিয়া বলে তো বললাম সব বন্ধুরা। আরিয়া বলে বললাম তো আমার সব বন্ধুরা যাচ্ছে, এত পরে কি আছে ম্যাম। আনন্দ বলে ঠিক আছে ভেবে জানাবো। কিন্তু আরিয়া বলে ভাবার কি আছে, পারমিশনও তো চাচ্ছি, আমার প্রতি তোমার কোনো বিশ্বাস নেই না, এটাও তোমার ম্যামের থেকে পারমিশন নিতে হবে। আনন্দ বলে তখন একটু রেগে ভদ্র ভাষায় কথা বলো আরিয়া। এজন্য আরিয়া উঠে চলে যায়। তো আরিয়ার মা যাওয়ার পর আরিয়া দেবকীকে তার মায়ের জায়গা দিতে পারেনি, এজন্য আরিয়া দেবকীকে মা না ডেকে ম্যাম বলে ডাকে। আরিয়া রুমে গিয়ে স্বপ্নার সাথে কথা বলছিল। স্বপ্না বলছিল এটা সাধারণ কোনো পার্টি না, দিল্লির সব থেকে হটেস্ট পার্টি, কবিরও আসবে। এক কাজ কর এবার তুই ওকে প্রপোজ করে ফেল। কবির মূলত আরিয়ার ক্লাসমেট, আরিয়া কবিরকে খুবই পছন্দ করে। এর মধ্যেই দেবকী আরিয়ার জন্য খাবার নিয়ে আসে। দেবকী বলে তোমার বাবার সাথে কথা হয়েছে, তিনি পারমিশন দিয়েছেন পার্টিতেও যেও, কিন্তু তাতেও আরিয়া কোনো জবাব দিচ্ছে না। দেবকী শুধু যাওয়ার সময় বলে যায় খাওয়ার উপর রাগ করতে নেই। পরদিন সকালে আনান ইউএসএ রেডি হচ্ছিল। তখন আনান দেবকীকে বলে আমি জানি তুমি সব সামলে নাও, তারপরও আমি আরিয়াকে আবার বোঝাবো। দেবকী বলে আসলে ও তোমার ভাগ কাউকে দিতে চায় না, ওকে বোঝানো নয়, ওকে আমাদের বুঝতে হবে। এরপর আনান বের হয়ে যাচ্ছিল, তখন আরিয়া এসে গত রাতে মিসবিহেভের জন্য সরি বলে। আরিয়া বলে আমি তোমাকে আর ম্যামকে অনেক হার করেছি, আমার ঠিক হয়নি। আনান বলে এই শব্দটা কেন ব্যবহার করো, ও তোমার মা, ও না থাকলে আমি তোমাকে বড় করতে পারতাম না, আর ওর কাছে তুমি তোমার প্রিয়ার সমান। আরিয়া মাকে ভুলতে পারে না, এই জন্য কাউকে মায়ের জায়গাও দিতে পারে না। আরিয়া শুধু মায়ের জীবনে মেয়ে আসে, মেয়ের জীবনে কখনো মা আসে না, আমি পারবো না। এরপর আনন্দ সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। পাশে একদিন তৃতীয় লিঙ্গের দুজন মেয়ে দেবকীর সঙ্গে দেখা করতে আসে। মূলত দেবকী তাদেরকে পড়িয়েছিল, এখন তারা নিজেদের ব্যবসা শুরু করেছে, প্রতিষ্ঠিত হয়েছে, এজন্য তারা দেবকীর জন্য মিষ্টি নিয়ে এসেছে। আরিয়াকে দেখে একজন জানতে চায় এই কি আপনার বড় মেয়ে যার কথা আপনি বলতেন। আরিয়া বিষয়টি নোটিস করে। তারা চলে যেতে দেবকী যখন আরিয়াকে মিষ্টি দিতে যাচ্ছিল আরিয়া বলে আপনার সোশ্যাল সার্ভিস আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার সম্পর্কে কাউকে কিছু বলার দরকার নেই, আর আপনি তাদের বলেননি আমি আপনার মেয়ে না ম্যাম। আরিয়া তখন আচরণ দেবকীরে সবসময় অনেক কষ্ট দেয়, কিন্তু তারপর আরিয়াকে নিজের মেয়ে মনে করে দেবকী সব কিছু মেনে নেয়।
এর পরের সিন শনিবার রাতে। আরিয়া পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। অবশ্য কবিরও যেহেতু পার্টিতে আসছে তাই আরিয়াও একটু স্পেশাল সাজেই যাচ্ছে। এদিকে দেবকির স্বপ্না ও আর ঋষিকে বলে দেয় বেশি দেরি করো না আর আরিয়ার খেয়াল রেখো। এরপর আরিয়া ও স্বপ্না ঋষির সাথে পার্টিতে যায়। যেহেতু ভ্যালেন্টাইন্স ডে এর জন্য পার্টিটা একটু স্পেশাল। যদিও আরিয়া ড্রিঙ্ক করে না তবুও বন্ধুদের পাল্লায় পরে ড্রিঙ্ক করছিল। অন্যদিকে মোহিতকেও দেখা যায় একই পার্টিতে। আরিয়াকে দেখে মোহিত তার কাজিন চার্লসকে বলে, ভাইয়া তোমাকে বলছিলাম আমি একটা মেয়েকে পছন্দ করি। চার্লস বলে, কে? যার মা তোর ফোন ভেঙে দিয়েছিল? মোহিত আলিয়াকে দেখিয়ে দেয়। চার্লস মোহিতকে বলে, তাহলে তুই এখানে বস, সময় নষ্ট করিস কেন? যা ওর কাছে যা। আরিয়া তখন অন্যদের সাথে ডান্স করছে। চার্লসের কথা মতো মোহিত আরিয়ার কাছে এসে আরিয়ার সাথে ডান্স করতে চায়, কিন্তু আরিয়া মোহিতকে পাত্তা দেয় না। পাত্তা না দিয়ে ধাক্কা দিয়ে মোহিতকে সরিয়ে দেয়। ঋষি এবং স্বপ্নার সাথে ডান্স করতে থাকে, এজন্য অপমানিত হয়ে ফিরে আসে। এদিকে দেখা যায় চার্লসের বন্ধু জগন এসেছে। এর মধ্যে ঋষির বাড়ি থেকে কল আসে। ঋষি আরিয়াদের বলে, আমি একটু আর্জেন্ট বাড়ি যাচ্ছি, তোমরা থাকো, আমি এসে তোমাদেরকে নিয়ে যাব। মোহিত তখন চার্লসের কাছে এসে বলছে, এত দেমাক দেখায় কেন? চার্লস বলে, তোর কি ওকে লাগবে? মোহিত বলে, আপনি কি করতে পারবেন? চার্লস তখন ড্রিঙ্কের সাথে ড্রাগ মিশিয়ে বলে, ওয়াচ অ্যান্ড লার্ন ফ্রম বেস্ট। চার্লস আরিয়ার কাছে গিয়ে আরিয়াকে ড্রিঙ্ক অফার করে, কিন্তু আরিয়া যেহেতু চার্লসকে চিনে না এজন্য আরিয়া চার্লসের ড্রিঙ্ক নিতে চাচ্ছিল না। এর মধ্যেই স্বপ্না এসে চার্লসের ড্রাগ মেশানো ড্রিঙ্ক খেয়ে নেয়, আর এজন্যই চার্লস একটু রেগে সেখান থেকে ফিরে চলে আসে। এদিকে চার্লসকে দেখে মোহিত তাকে দেখে মজা নিচ্ছিল, বলছিল ওয়াচ অ্যান্ড লার্ন ফ্রম বেস্ট। এতে করে চার্লস একটু বেশি রেগে যায়। অপমানিত হয়ে চার্লস জগনকে ইশারায় কিছু একটা বোঝায়। অন্যদিকে স্বপ্না রোজ দিয়ে বলছে, এখনই সময়, এটা দিয়ে প্রপোজ করে ফেলো। আরিয়া তখন কবিরের কাছে যাচ্ছিল, কিন্তু আরিয়া কবিরের কাছে যাওয়ার আগেই সোয়াতি নামের একটি মেয়ে কবিরকে প্রপোজ করে ফেলে, আর কবির সেটি অ্যাকসেপ্ট করে। আর এটি দেখে আরিয়া খুবই কষ্ট পায়। আরিয়া ফিরে এসে স্বপ্নাকে বলে, চলো আমরা চলে যাব। কিন্তু স্বপ্নার তখন মাথা ঘুরছে। আরিয়া স্বপ্নাকে বসিয়ে রেখে ক্যাব ডাকতে বের হয়। এর মধ্যে দেবকে কল করলে আরিয়া জানায়, আমি 40 থেকে 50 মিনিটের মধ্যে পৌঁছে যাব। কথার মাঝে জগন এসে আরিয়ার মুখ চেপে ধরে। চার্লস ধরতে গেলে আরিয়ার লাথি খেয়ে পড়ে যায়। এরপর প্রাইভেট সিকিউরিটি গার্ড বাবুরাম এসে জগনকে হেল্প করে, কারণ বাবুরাম জগনের লোক ছিল। এরপর তারা জোরপূর্বক আরিয়াকে কারে তুলে আরিয়াকে সেখান থেকে নিয়ে যায়। মোহিত বারবার চিৎকার করে আরিয়াকে বলছিল, এখন তোর মমকে ডাক। এরপর চলন্ত গাড়ির মধ্যেই নরপশুগুলো পালাক্রমে আরিয়াকে ধর্ষণ করতে থাকে। এরপর তাদের যৌনক্ষুধা মিটে যেতে তারা নির্জন একটা জায়গায় কার থামিয়ে অচেতন অবস্থায় আরিয়াকে ময়লা ড্রেনের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়। অন্যদিকে অনেক সময় পর পার হয়ে গেছে, আরিয়াও এখনও বাড়ি ফিরেনি। আরিয়ার ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। সেজন্য দেবকী তার ছোট বোন ইন্দুকে বাসায় রেখে আরিয়ার খোঁজে ক্লাবে আসে। ক্লাবে তখনও পার্টি চলছিল। মোহিতদেরকেও দেখা যায় পার্টিতে এসেছে। দেবকী সোয়াতির কাছে জানতে চায় আরিয়া কোথায়, কিন্তু সোয়াতি বলে, এখানেই দেখেছিলাম, কিন্তু এখন বলতে পারবো না। এদিকে আরিয়ার সাথে কথা হয়েছে তাও 2 ঘন্টা আগে। দেবকী আরিয়ার কোনো খোঁজ খবর না পেয়ে থানায় যায়। পুলিশকে জানানোর পর তারা বলছিল, ম্যাডাম আজকে ভ্যালেন্টাইন্স ডে, হয়তো বয়ফ্রেন্ডের সাথে কোথাও পার্টি করতে গেছে। আমাদের কাছে এমন কেস রোজ আসে, আপনি বরং বাড়ি ফিরে যান, মেয়েও এসে পড়বে। কিন্তু দেবকী বলে, কি বলছেন আপনারা? আমার মেয়ে 2 ঘন্টা আগে থেকে নিখোঁজ। ও এমন না, ও আমাকে বলেছিল যে ও বাড়ি ফিরছে, তো বাড়ি ফিরছিল। এরপর পুলিশ দেবকীর কাছ থেকে আরিয়ার সকল ডিটেলস নিয়ে দেবকীকে বাড়ি পাঠিয়ে দেয়। দেবকী বের হতে ডিকে নামের এই অর্ধচন্দ্র লোকটি দেবকীকে বলে, আমি একজন ডিটেকটিভ। পুলিশের চামড়া একটু মোটা, তাই ওরা এত গুরুত্ব দেবে না। যদিও আমি আপনার কোনো কাজে আসি, আপনি আমাকে জানাবেন। ডিকে দেবকীকে তার কার্ডটি দেয় এবং বলে, আমি যে কোনো ধরনের তথ্য বের করে দিতে পারবো, দরকার পড়লে জানাবেন। কথা পাত্তা না দিয়ে বাড়িতে ফিরে যায়। এদিকে আরিয়ার বডিটি তখনও ড্রেনে পড়ে আছে। সকালে একজন লোক আরিয়ার বডিটি দেখতে পায়। সিন চলে যায় হসপিটালে। দেবকীকে ডাকা হয়েছে, কেননা আরিয়া এখনও জীবিত। দেবকে আইসিইউতে ঢুকে দেখে তার মেয়েটি ক্ষতবিক্ষত অবস্থায় ভেন্টিলেটরে পড়ে আছে। দেবকী শুধু চিৎকার করে কান্না করছে, কিছুই বুঝতে পারছে না কি করবে, কিভাবে কি হলো। ডক্টর দেবকীকে ডেকে জানায় ইন্টারনাল অনেক ইনজুরি হয়েছে, ও এখনও অনেক সিক, এমনকি কেউ হয়তো ওকে গলা টিপে হত্যা করারও চেষ্টা করছিল, তাই ওর শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। ডক্টর আরও বলে, আমাদের মনে হচ্ছে আপনার মেয়েকে গণধর্ষণের শিকার হয়েছে। ডক্টরের কথা শুনে দেবকী কিছুই বুঝতে পারে না, শুধু কান্না করছিল।
এদিকে এই খবর মিডিয়াতে লিক হয়ে যায়। এরপর ক্রাইম ব্রাঞ্চ থেকে ইনভেস্টিগেশন অফিসার মেথু ফ্রান্সিসকে এই কেসের তদন্ত করতে দেওয়া হয়। ফ্রান্সিসও দায়িত্ব নিয়ে আগে হসপিটালে এসে দেবকির সাথে দেখা করে। ফ্রান্স দেবকিকে বলে, আমরা তদন্ত শুরু করেছি, পার্টিতে থাকা সবার জবানবন্দি নেওয়া হচ্ছে, এমনকি যখনই আপনার মেয়ের জ্ঞান ফিরবে আমরা অ্যারেস্ট। কিছু পর আরিয়ার জ্ঞান ফিরে আসে। আরিয়া উঠতে পারে না, শুধু প্রেশার এলে ইশারায় বুঝিয়ে দেয়। ইন্টারনাল ইনজুরির জন্য মুখে কোনো খাবারও খেতে পারে না। এদিকে সে দেবকির সাথে কোনো কথাও বলে না। দেবকি এদিকে আসলে সে অন্যদিকে মুখ ফিরিয়ে তাকিয়ে থাকে। আরিয়ার খবর পেয়ে আনন এসে পড়ে। আনানকে দেখা মাত্র আরিয়া কান্নায় ভেঙে পড়ে। আনান আরিয়াকে কোনো রকম বুঝিয়ে দেবকির কাছে জানতে চায় ওকে কিছু বলেছে। দেবকি বলে না। এরপর আনান দেবকিকে নিয়ে আরিয়াকে বোঝায় যে একমাত্র তুমিই পারো ওদের সাজা দিতে, তুমি শুধু নাম বলো। আরিয়া তখন কাঁদতে কাঁদতে বলছিল দেবকীকে, তুমি কি জানো ওরা কি বলছিল? ওরা শুধু বলছিল এখন তোর মমকে ডাক, তোর মমকে ডাক, তোর মমকে এখন এসে তোকে বাঁচাবে। অন্যদিকে সিবিআই স্বপ্নার জবানবন্দি নিয়েছিল। এর মধ্যে স্টেটমেন্ট দেয়। আরিয়ার স্টেটমেন্ট ভিত্তি করে সিবিআই প্রথমে ক্লাব থেকে মুহিত এবং চার্লসকে গ্রেপ্তার করে এবং বাবুরামের বাড়ি থেকে বাবুরামকে টর্চার করলে সে জগনের কথাও বলে দেয়। এজন্য জগনকেও তার বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়। এদিকে মিডিয়া তখন রেপ কেসের অ্যারেস্ট হওয়া 4 আসামিদের নিউজ করছে। ডিকেকেও দেখা যায় তার বউ এবং মেয়ের সাথে নিউজ দেখছে। নিউজ দেখে ডিকে এর ওয়াইফ ও মেয়েকে বলে, এই দেশের কোনো কিছু বদলাবে না। ডিকের মেয়ে বলে, তো তার জন্য তো কাউকে এগিয়ে এসে ব্যবস্থা নিতে হবে। ডিকের ওয়াইফ বলে, যাই হোক তুই তাড়াতাড়ি টিউশন থেকে ফিরবি, দেখছিস না চারদিকে কি হচ্ছে। এদিকে এই কেসটির ফার্স্ট ট্র্যাক কোর্টে চলে যায়। আসামিদের হাজির করে কোর্ট প্রথমে আরিয়ার দেওয়া স্টেটমেন্টটি দেখে। সেখানে আরিয়া এই রাতের ঘটনা খুলে বলছে। আরিয়ার স্টেটমেন্ট শোনার পর শুরু হয় কোর্টের যুক্তিতর্কের স্থাপন। আরিয়ার পক্ষের আইনজীবী প্রথমে 4 জনের ডিএনএ টেস্ট করানোর প্রস্তাব দেয়। এজন্য আরিয়ার থেকে স্যাম্পল নেওয়া হয়। শুধু জানায় আরিয়া পুরো স্টেবল, তার মানে আরিয়ার স্টেটমেন্ট সত্যি। এদিকে ডিএনএ টেস্ট করলে চার্লসকে ফেঁসে যাবে। এজন্য চার্লসের পক্ষের আইনজীবী আরিয়ার ব্লাড টেস্টের রিপোর্ট জমা দেয়, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে ওই রাতে আরিয়ার রক্তে অ্যালকোহল ছিল। তার মানে আরিয়ার স্টেটমেন্ট গ্রহণযোগ্য নয়। ওই রাতে চার্লসের সাথে ক্লাবে থাকা একজন স্টেটমেন্ট দেয়, চার্লসরা পুরো রাত আমার সাথেই ছিল। আবার চার্লসের ফোন সেখানে রেখে যাওয়ার ফোন লোকেশনও তাই বলছে। আরিয়ার আইনজীবী তখন ট্রাফিক সিসিটিভির ফুটেজ দেখায়, যেখানে চার্লসের কার বাইরে যেতে দেখা গেছে। অবশ্য তারা কারটিকে আগে থেকেই পরিষ্কার করে ফেলায় কারে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট বা এভিডেন্স পাওয়া যায় না। কারের ব্যাপারে জবান দেয় যে ওই রাতে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে চার্লসের থেকে ওর কারটি নিয়েছিলাম। আবার জগনের ফোন লোকেশনও তাই প্রমাণ করে। এভাবে দিনের পর দিন কোর্টে যুক্তিতর্ক চলতে থাকে। যে ব্যক্তি আরিয়াকে ড্রেনের মধ্যে প্রথমে দেখেছিল সে প্রথমে পুলিশকে না ডেকে অ্যাম্বুলেন্স ডেকে আরিয়াকে হসপিটালে নিয়ে গিয়েছিল। আবার ঋষি স্টেটমেন্ট দেয় যে ওই রাতে ফিরে সে আরিয়াকে দেখেনি। আরিয়ার ফোনও বন্ধ ছিল। স্বপ্ন অসুস্থ দেখে স্বপ্নাকে সে বাড়িতে ড্রপ করতে গিয়েছিল। এদিকে চার্লসের আইনজীবী প্রমাণ করতে চায় আরিয়া হয়তো তার বয়ফ্রেন্ডের সাথে সেক্স করেছে। এরপর তার সাথে ঝগড়া হলে তার বয়ফ্রেন্ডই হয়তো তাকে মারার চেষ্টা করেছে। ডাকা হয়। চার্লস আইনজীবী দেবকির কাছে জানতে চায়, আপনি যখন পার্টিতে গিয়েছিলেন তখন গেট বাপুরাম খুলেছিল, ভেতরে গিয়ে আপনি মোহিত ও চার্লসকে দেখেছেন, আপনি আপনার জবানবন্দিতে পুলিশকে সেটা বলেছেন। দেবকি বলে, হ্যাঁ আমি ওদের দেখেছি, এটা ঠিক, কিন্তু আরিয়া তার 2 ঘন্টা আগের থেকেই নিখোঁজ ছিল। এদিকে আরিয়া যে স্টেটমেন্ট দিয়েছে তার স্টেটমেন্টও ভ্যালিড নয়। মোহিত তার স্টেটমেন্ট বলে, আমি নিজে আরিয়াকে পছন্দ করি, আমি কেন এটা করতে যাব, আর আমার নাম বলেছে এটা বলা স্বাভাবিক, কারণ ক্লাসরুমের ঘটনার জন্য হয়তো বা আরিয়া আমার নাম বলেছে। কিন্তু এরপরই পুরো কেসের মোড় ঘুরে যায় যখন ফরেনসিক টেস্টে ডিএনএ রিপোর্টের নেগেটিভ আসে। মানে আরিয়ার দেহে কোনো সিমেন্ট টেস্ট করা যায়নি। এর কারণ হচ্ছে আরিয়া ঘটনার 3 দিন পরে স্টেটমেন্ট দিয়েছিল। হিউম্যান বডিতে 72 ঘন্টা পর সিমেন্ট নষ্ট হয়ে যায়, সেজন্য ম্যাচ করেনি। এখন প্রশ্ন উঠেছে, তাহলে কি আরিয়া চার্লসদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে? আরিয়া কি মিথ্যা বলছে? অনেকে আবার বলছে আরিয়ার মায়ের সাথেই তো ওর সম্পর্ক ভালো নয়। এদিকে আরিয়ার হসপিটাল থেকে বাড়িতে নেওয়া হয়। আরিয়ার আইনজীবী কোনোভাবেই প্রমাণ করতে পারছিল না যে ওই রাতে চার্লসরাই আরিয়াকে ধর্ষণ করেছে। এজন্য কোর্টে চার্লস সহ বাকি 3 জনকে মুক্তি দেয়।
বাকি ৩ জনকে মুক্তি দিয়ে দেয়। কিন্তু আনান কিছুতেই সেটা মেনে নিতে পারছিল না। এজন্য জজের সামনে জগনকে ঘুষি মেরে বসে। এজন্য কোয়ান্টাম অফ কোর্টের চার্জে আনানকে গ্রেপ্তার করা হয়। ডিকেকেও দেখা যায় কোর্ট চত্বরে সবকিছু দেখছে। অবশ্য এরপরে দেবকী আনানকে বেল করায়। ফেরার পথে ফ্রান্সি দেবকীকে বলে, "সরি ম্যাডাম, আমি কিছুই করতে পারলাম না।" দেবকী বলে, "আপনি কি করবেন? এদেশে রেপ ঠিকই করতে পারে, কিন্তু রেপিস্টকে থাপ্পড় মারতে পারে না। আমার পুলিশ এবং আইনের উপর থেকে আস্থা উঠে গেছে।" এই বলে দেবকী চলে যায়। দেবকী এবং আনান বাড়ি ফিরে দেখে আরিয়া দরজা বন্ধ করে দিয়েছে। টিভিতে ওদের মুক্তির নিউজ দেখে দরজা বন্ধ করে দিয়েছে। অনেক ডাকার পরেও আরিয়া দরজা খুলছিল না। এজন্য আনান একসময় দরজা ভেঙেই ফেলে। দেখা যায় আরিয়া একটি ছুরি হাতে নিয়ে বসে আছে। আনান সাথে সাথে ছুরিটি ফেলে দেয়। এরপর দেবকীর কাছে যেতে আরিয়া চিৎকার শুরু করে। দেবকীও তার কাছে যেতে সাহস পাচ্ছে না। আরিয়াকে আর কোনোভাবে থামানো যাচ্ছে না। মূলত আরিয়া ভাবছে দেবকীর উপর রাগ করেই মোহিতরা হয়তো তাকে রেপ করেছে। দেবকী অবশ্য আরিয়ার মনের অবস্থা বুঝতে পারছে। তাই আরিয়ার থেকে আলাদা চলে যায়। দেবকীর দু চোখ দিয়ে শুধু অশ্রু ঝরছে। এজন্য তো আর করারও কিছু নেই। কিছুক্ষণ আরিয়া ঘুমিয়ে আনান বলে, "আমাদের এভাবে হেরে গেলে হবে না, লড়ে যেতে হবে। আমরা হাইকোর্টে আপিল করব। ওদের সাজা হবে।" দেবকী বলে, "সাজা তো আমার মেয়ের হচ্ছে ওই ঘটনার পর থেকে। আমি ভেবেছিলাম আমার আর আরিয়ার মাঝের সমস্যা হয়তো একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু এখন সব শেষ হয়ে গেল। ও আমার হাত থেকে এত দূরে সরে গেছে, আমি আর কোনো দিন ওকে ফিরিয়ে আনতে পারবো না।" পরবর্তী দিন আনান আরিয়ার কাছে গিয়ে বলে, "তুমি না কোথায় যেন যেতে চাচ্ছিলে, চলো আমরা যাই।" কিন্তু আরিয়া শুধু চোখের জল ফেলে ইশারায় বোঝায়, "না বাবা।" আনান বলে, "ঠিক আছে, তোমার যখন ইচ্ছে হবে আমাদের জানিও।" সিন চলে যায় স্কুলে। দেবকী প্রিয়াকে স্কুলে দিতে এসেছে। দেবকী দেখে মোহিত স্কুলে অন্যদের সাথে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। দেবকী সাথে সাথে প্রিন্সিপালের কাছে জানতে চায়, "আপনি কিভাবে ওকে স্কুলে অ্যালাউ করলেন?" প্রিন্সিপাল বলে, "দেখুন ম্যাম, কোর্টে ওকে নির্দোষ প্রমাণ করে ছেড়ে দিয়েছে। আমরা কিভাবে ওকে বের করে দিতে পারি? স্কুলের তো কিছু রুলস আছে।" এজন্য দেবকী বেরিয়ে আসে। আর তখন মোহিত দেবকীকে গুড মর্নিং বলে হাসতে হাসতে চলে যায়। দেবকী এটা কিছুতেই মেনে নিতে পারছিল না, যার জন্য তার মেয়ের আজ এই অবস্থা। সে কিনা নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে। এজন্য দেবকী স্কুল শেষ হওয়ার সাথে সাথে মোহিতকে ফলো করতে শুরু করে দেয়। দেবকীর ব্যবহারে মনে হচ্ছিল দেবকী মোহিতকে মারার চেষ্টা করছে, কিন্তু যখনই দেবকী মোহিতকে ধাক্কা দিতে যাবে তখনই সে নিজে একটা বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পায়। এজন্য সে সোজাসুজি বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরে আনানকে বলে, "আমি আর স্কুলে যাব না, প্রিয়াকে অন্য স্কুলে শিফট করে দিতে হবে।" আনান তখনই স্পষ্টই বুঝতে পারে মোহিতের জন্য দেবকী এমন করছে। কিন্তু তারা কি করতে পারে? তারা তো ভিকটিম, তারা অসহায়। দেবকী সারা রাত অনেক ভাবে। দেবকী বুঝতে পারছে আইন তাদেরকে শাস্তি দিতে পারবে না, তাকেই কিছু করতে হবে। তখন দেবকীর ডিকের কথা মনে পড়ে। এজন্য পরবর্তী দিন সকাল হতেই দেবকী ডিকের অফিসে যায়। অবশ্য দেবকী ডিকেকে বোঝাতে চাচ্ছিল, "আমি ভুল করে চলে এসেছি।" ডিকে বলে, "ম্যাডাম, আমি আপনার কেস সম্পর্কে জানি। কোর্ট অনেক বড় পাপ করে ফেলেছে। আমি আপনার কষ্টটা ফিল করতে পারি।" দেবকী বলে, "কেউ জানতে পারবে না আমি কি ফিল করেছি।" ডিকে তখন তার মেয়ের ছবি দেখিয়ে বলে, "আমারও মেয়ে আছে, আপনার মেয়ের বয়সী। আমিও ফিল করতে পারি। ভয় পাবেন না, আমাকে বলুন আমি কি করতে পারি। কেউ কিছুই জানতে পারবে না।" দেবকী তখন ওই ৪ জনের সকল ইনফরমেশন চায়। ডিকে বলে, "পেয়ে যাবেন। তবে মনে রাখবেন আজকের পর না আমি আপনাকে চিনি, না আপনি আমাকে চিনেন।" দেবকী চলে যায়। দেবকী চলে যেতে ডিকে তার কাজে লেগে যায়। ডিকে প্রথম দিনেই বাবুরামের সকল তথ্য জোগাড় এরপর মেট্রো স্টেশনে দেবকীর সাথে দেখা করে জানায় বুধবার দিন বাবুরামের ছুটি থাকে। ওই দিনও একটি মদের দোকানে গিয়ে দোকান বন্ধ না হওয়া পর্যন্ত ড্রিঙ্ক করে। ডিকে বলে, "আমি জানি না আমি ভুল করছি নাকি সঠিক।" দেবকী বলে, "ভুল, তার চেয়ে বড় ভুল কোনো কিছু না করা। ভুল আর অধিক ভুলের মাঝে আপনি কোনটি বেছে নেবেন?" ডিকে অনেক ভেবে চিন্তা করে মদের দোকানের ঠিকানা দিয়ে চলে যায়। "ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, ঈশ্বর সব ঠিক করে দিবেন।" দেবকী উত্তরে বলে, "ঈশ্বর সব জায়গায় থাকে না ডিকেজি।" ডিকে বলে, "জানি, এই জন্যই তো ঈশ্বর মা বানিয়েছেন।" ডিকের তথ্য নিয়ে পরদিনই দেবকী ওই তৃতীয় লিঙ্গের লোকদের কাছে চলে যায় এবং হেল্প চায়। এরপরে সিন চলে যায় বুধবার রাতে। বাবুরামকে দেখা যায় মদের দোকানে বসে মদ খেয়ে মাতলামো করছে। সেখান থেকে সবাই চলে গেলে ওই তৃতীয় লিঙ্গের মেয়েরা বাবুরামকে ইশারা করে পাশে ডেকে নেয়। এরপর বাবুরাম আসা মাত্রই ওরা বাবুরামকে একটি অটোতে তুলে নিয়ে যায়। এরপর বাবুরামের যখন জ্ঞান ফিরে তখন বাবুরাম দেখে সে ড্রেনের মধ্যে শুয়ে আছে। বাবুরাম সোজা বাড়িতে যায়। বাবুরামের ওয়াইফ বলছিল, "3 দিন যাবৎ কোথায় ছিলে তুমি?" বাবুরাম জানে না এর মধ্যে 3 দিন কেটে গেছে। বাবুরামের তখনও মাথা ঘুরছিল, এজন্য তখনই সে ওয়াশরুমে যায়। কিন্তু যখনই সে মাইনাস করতে যাবে বাবুরাম হাত দিয়ে দেখে তার সেই পার্সটি নেই। তার মানে ওরা সেটি কেটে রেখে দিয়েছে। বাবুরাম তখন আয়নায় ঘুষি মেরে জোরে চিৎকার করে এবং সাবানে পা পিছলে কলে মাথা লেগে সেখানেই মারা যায়। এই না হলো ধর্ষণের শাস্তি।
পরের সিনে দেখা যায় আরিয়ার রুমে প্রিয়া এবং আরিয়া টিভি দেখছিল। হঠাৎ বাবুরামের নিউজটি এসে পড়ে। দেবকে প্রিয়াকে ডাকায়, প্রিয়া চলে যায়। আরিয়া তখন বাবুরামের মৃত্যুর নিউজটি দেখতে থাকে। দেবকি রান্নাঘর থেকে নিউজটি শুনছে। আরিয়া তো জানে না তার ধর্ষণের বদলা নিতে তার সৎ মায়াগুলো করেছে। নিউজটি দেখার পর আজ এতদিন পরে আরিয়া রুমের পর্দা সরিয়ে বাইরে দেখল। অন্যদিকে বাবুরামের এমন মৃত্যু দেখে ফ্রান্সিস বলছিল এটা নিশ্চিত বদলা নেওয়া হয়েছে। কিন্তু ফ্রান্সিসের অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার ওরা একদম ইনোসেন্ট। এরপরও ফ্রান্সিস আনানের সাথে দেখা করে, কারণ ফ্রান্সিস সন্দেহ আনান বদলা নিতে এটা করতে পারে। অবশ্য আনানও বুঝতে পারছে সে তাকেই সন্দেহ করছে। এজন্য আনান ফ্রান্সিসকে বলে, আমি খুব খুশি হতাম যদি এটা আমি করতে পারতাম, কিন্তু আমি এত বোকা না। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি আইনের দ্বারা বদলা নিতে চাই। ফ্রান্সিস তারপরও আনানকে সন্দেহ করে যাচ্ছে। এজন্য ফ্রান্সিস আনোয়ারকে 24 ঘন্টায় আনানের গতিবিধি পর্যবেক্ষণ করতে বলে। অন্যদিকে দেবকি আর ডিকে একটি আর্ট গ্যালারিতে দেখা করে, যেখানে ডিকে দেবকিকে একটি পেনড্রাইভ দেয় যার মধ্যে চার্লস এবং মোহিতের তথ্য আছে। ডিকে পেনড্রাইভ দিয়ে বলে, সিসিটিভি ফুটেজ ডিজেবল করার নিয়ম হোয়াটসঅ্যাপ করে দিয়েছি, পরে দেখে নেবেন। এরপর বাড়ি ফিরে দেবকি তথ্যগুলো দেখতে শুরু করে। তথ্য মতে চার্লসের বাবা মানে নিজের বাড়িতে সে একাই থাকে এবং একটি নাইট ক্লাবের পার্টনার। প্রতি শনিবার চার্লস সেই ক্লাবেই থাকে, আর ওই দিন চার্লসের কাজের লোকে ছুটিতে থাকে। পরবর্তী দিন সকালের আগে কেউ বাড়িতে আসে না। অন্যদিকে মোহিতের বাবা মা দুজনেই পাইলট, এজন্য বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে। তাই বেশিরভাগ সময় মোহিত চার্লসের বাড়ি থাকে। দুজনের ঘরের চাবি দুজনের বাড়িতেই আছে। চার্লস প্রচুর ফিটনেস প্রেমী, প্রোটিন শেক থেকে শুরু করে সব ধরনের সাপ্লিমেন্ট সে নেয়। এটা ছিল দুজনের ইনফরমেশন। দেবকি দেখছিল আর আপেল খাচ্ছিল। তখন দেবকির মুখে আপেল সিড আটকাতে দেবকির মাথায় একটি প্ল্যান আসে। এরপর শনিবার রাত হতেই দেবকি অনেকগুলো আপেল এনে সিডগুলোকে আলাদা করে এরপর গ্রোসারি কেনার নাম করে বেরিয়ে পড়ে। অন্যদিকে আনোয়ারকে দেখা যায় তখনও তাদের বাড়ির বাইরে নজর রাখছে। মূলত আনোয়ার আনানের উপর নজর রাখছে, এজন্য দেবকি বের হয় আনোয়ারের কোনো। যেহেতু শনিবার চার্লসেরও বাড়ি খালি, এজন্য দেবকে একজন চাবি মেকার সাথে নিয়ে চলে যায় এবং বলে, চাবি ভুল করে ঘরে রেখে গেছি। কিছুক্ষণের মধ্যেই লোকটি ঘরের লক খুলে ফেলে। দেবকে এমনভাবে ঢোকে যাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট না পড়ে। এরপর দুই হাতে হ্যান্ড গ্লাভস পরে দেবকি চার্লসের প্রোটিন শেকের মধ্যে আপেল সিড মিশিয়ে রাখে। এরপর পরবর্তী দিন সকালে চার্লস প্রোটিন শেক খাওয়া মাত্র অসুস্থ হয়ে যায়। কাজের লোকটি দেখা মাত্রই চার্লসকে হসপিটালে নিয়ে যায়। এদিকে মোহিতকে জানানোর পর মোহিতও হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখন দেবকিকেও দেখা যায় এক ব্যাগ আপেল নিয়ে দাঁড়িয়ে আছে। দেবকি মোহিতের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। সিকিউরিটি প্রশ্ন করতে দেবকি উপরে কারোর সাথে কথা বলার নাটক করে এবং মিথ্যা নাম বলে উপরে চলে যায়। এদিকে চার্লসের বাসা থেকে চাবি নিয়ে এসেছিল। অন্যদিকে হসপিটাল থেকে জানা যায় বিষক্রিয়ার কারণ চার্লসে প্যারালাইজড হয়ে গেছে, আর এটি হয়েছে আপেল সিডের জন্য। মূলত আপেল সিডে সায়ানাইড থাকে, একজন মানুষকে মারতে 1.5 গ্রামই যথেষ্ট। এজন্য আপাতত সে প্যারালাইজড। আবার মুখে থেকে আপেল সিডের প্রোটিন শেকও পাওয়া গেছে, যেখান থেকে কনফার্ম হয়ে গেছে আপেল সিড থেকে সায়ানাইড বানানো হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে দেবকি বায়োলজির টিচার, তাই বায়োলজির সঠিক প্রয়োগই সে করেছে। আনোয়ার ফ্রান্সিসকে বলছিল, স্যার আমি তো সারাক্ষণই নজর রেখেছি, এটা আনানের কাজ নয়। এদিকে ডিকে হসপিটালে বসে দেবকিকে সব আপডেট জানিয়ে দিচ্ছে। ডিকে দেবকিকে সিগন্যাল দেওয়া মাত্রই দেবকি মোহিতের ঘরে ফায়ার অ্যালার্ম বাজিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর সাথে সাথেই মোহিতের কাছে খবর আসে তার ফ্ল্যাটে আগুন লেগেছে। এজন্য ফ্রান্সিসরা মোহিতকে সাথে নিয়ে অ্যাপার্টমেন্টে চলে যায়। আশেপাশের লোকেরা জানায় কোথাও কোনো আগুন নেই, হয়তো ফেক অ্যালার্ম বাজানো হয়েছে। তবে এটি যেহেতু মোহিতের ঘরে ঘটেছে, সেজন্য ফ্রান্সিস মোহিতের ঘর তল্লাশি করে দেখতে যায়। ফ্ল্যাটে গিয়ে প্রথমে ওয়াশরুমের মধ্যে কিছু মাদক পাওয়া যায়। তারপর রান্নাঘরের বিন চেক করতে সেখানে প্রচুর পরিমাণের কাটা আপেল পাওয়া যায়, যার কোনোটার মধ্যে সিড নেই। এখানে দেখা যায় দেবকি যে সিডগুলো বানিয়ে এনেছিল এখানে এনে তা ব্লেন্ডারে গুঁড়ো করেছে এবং এমনভাবে তা করা হয়েছে যেন ফ্রান্সিস স্পষ্টই বুঝতে পারছে এখানেই তা করা হয়েছে, আর এগুলো মোহিত করেছে। এরপর ল্যাপটপে চেক করে দেখা যায় দেবকি ল্যাপটপে সার্চ অপশনে লিখে রেখেছে আপেল সিড থেকে কীভাবে সায়ানাইড বানানো যায় তার রেসিপি। আবার দেবকি কম্পিউটারের টাইমও চেঞ্জ করে গত রাতের টাইম দিয়ে রেখেছিল, যাতে স্পষ্ট বোঝা যাচ্ছে মোহিতই গত রাতে সার্চ করে দেখেছে এবং কীভাবে সায়ানাইড বানানো যায় এগুলো সে বানিয়েছে। এজন্য চার্লসকে হত্যার চেষ্টার অপরাধে মোহিতকে গ্রেপ্তার
গ্রেপ্তার করা হয়। তবে কথায় আছে, ক্রিমিনাল যতই সাবধানতার সাথে ক্রাইম করুক না কেন, কোনো না কোনো ক্লু সে রেখেই যায়। দেবকিও এমনটাই হয়েছে। দেবকি ভুল করে তার চশমাটা রেখে গেছে, যেটি ফ্রান্সিসের হাতে পড়ে যায়। সিন চলে যায় আরিয়াদের বাড়িতে। রাতের বেলা দেবকি আরিয়ার কান্নার শব্দ পেয়ে আরিয়ার দরজায় কান পাতে। ভেতর থেকে পানি পড়া এবং চিৎকারের শব্দ আসছিল। ভেতর থেকে দেখা যায় আরিয়া শাওয়ার নিচ্ছে, নিজের শরীরে আঁচড়ে ক্ষতবিক্ষত করে ফেলছে, কারণ আরিয়ার এই দেহই তার কাছে এখন ঘৃণা হচ্ছে। আরিয়ার শব্দে দেবকেও বুঝতে পারছিল আরিয়া কতটা যন্ত্রণার মধ্য দিয়ে সময় পার করছে, আর এটি একটি মেয়েই শুধু বুঝতে পারে। সিন চলে যায় পরের দিন হসপিটালে। দেবকিকে দেখা যায় চার্লসকে দেখতে হসপিটালে এসেছে। দেবকি পরিচয় দেয় চার্লস তার পুরনো স্টুডেন্ট। চার্লসের সামনে কিছু আপেলের টুকরো বের করে রাখে এবং চার্লসকে বলে, আমার মেয়ের সাথে ওই রাতে তোরা যা করেছিলি, আমার মেয়ে তার জন্য প্রতি রাতে কাঁদে। আজকের পর তুই ওই রাত কোনো দিন ভুলতে পারবি না। তোরা চিৎকার করে কি বলেছিলি? এখন তোর মাকে ডাক। এই নে। তার মা এসে পড়েছে। দেবকির কথাগুলো শুনে চার্লস উত্তেজিত হয়ে যাচ্ছিল, এজন্য দেবকি বেরিয়ে চলে যায়। অন্যদিকে স্বপ্ন আরিয়ার হোয়াটসঅ্যাপে নিউজ লিঙ্ক পাঠায়। আরিয়া ওপেন করতে দেখে মোহিত চার্লসকে পয়জন দিয়ে হত্যা করতে চেয়েছিল। চার্লস এখন হসপিটালে প্যারালাইজড হয়ে পড়ে আছে আর মোহিত জেলে। নিউজটা দেখার পর আরিয়া দেখে আনন্দ অফিসে যাচ্ছিল। আরিয়া তখন আনানকে টেক্সট করে বলে, বাবা আজকে তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছে। আনান রিপ্লাই দেয়, যা ইচ্ছে চাও। আরিয়া তখন ওই ছবিটি পাঠায়। তা দেখে মোহিত খুশিতে বলে, আমি এখনই বুক করে দিচ্ছি। আরিয়ার মাঝে এমন পরিবর্তন দেখে আনন্দ তো হ্যাপি, অফিসে চলে যায়। অন্যদিকে দেবকিকে দেখা যায় প্রিয়াকে স্কুলে দিতে এসেছে। ফেরার সময় ফ্রান্সিসের সঙ্গে দেখা হয়। ফ্রান্সিস বলে, আরিয়ার সিম্বল প্রোটেস্টটা করতে হবে, এজন্য আপনার একটি সিগনেচার দরকার। দেবকি তখন ব্যাগের মধ্যে চশমা খুঁজতে শুরু করে। পাচ্ছে না দেখে ফ্রান্সিস ওই চশমাটা বের করে দিয়ে বলে, এটা খুঁজছেন না তো? দেবকি একটু চমকে যায়। অবশ্য এরপর দেবকি সেম আরেকটি চশমা বের করে বলে, আপনিও সেম চশমা পরেন? ফ্রান্সিস বলে, না, আমার চশমা লাগে না, আমি এমনিতেই সব দেখতে পাই। মূলত দেবকি আগে থেকে প্রিপেয়ার্ড ছিল। সিগনেচারটা হয়ে গেলে ফ্রান্সিস দেবকিকে বোঝায় যে চতুর্থ যে আছে জগন, ও কিন্তু ক্রিমিনাল মাইন্ডের, খুবই বিপজ্জনক। দেবকি জানতে চায়, আমাকে কেন বলছেন? ফ্রান্সিস বলে, কারণ সেটা তো শুধু বাকি আছে। দেবকি বলে, দেখুন আমার যেতে হবে। ফ্রান্সিস শুধু বলে দেয়, আজ চলে যান, ওই দিন প্রমাণ আমি সাথে নিয়ে যাব। তারপর দেবকি বাড়িতে আসা মাত্রই আনান একটি পত্রিকা দেখিয়ে দেবকিকে নিউজটা দেখায়। দেবকি জানতে চায়, এটা কি আরিয়া জানে? আনান বলে, জানি না, তবে ও ভ্যাকেশনের কথা বলেছে। আরিয়ার কথা শুনে দেবকি অনেক খুশি। আনান বলছিল, এখন অনেক কাজ, প্রিপারেশন নাও। দেবকি আনানকে বলে, আমি তোমায় কিছু বলতে চাই। আনান দেবকিকে বোঝায়, কি বলবে? আরিয়ার কথাই তো, ও নর্মাল হতে শুরু করেছে, এখন সব ঠিক হয়ে যাবে, এজন্য বলতে চেয়েও দেবকি আনানকে কিছু বলতে পারে না। পরবর্তী দিন দেবকি আবারও একটি পুরাতন কেল্লায় ডিকের সাথে দেখা করে। ডিকে জানায় জগনকে পাওয়া যাচ্ছে না, ওর বাবা মারা গেছে, সেখানেও আসেনি, সময় লাগবে। দেবকি বলে, পুলিশ সন্দেহ করছে, যা করার দ্রুত করতে হবে। ডিকে বলে, ঠিক আছে, আপনি ভ্যাকেশন থেকে ফিরতে আমি সব জোগাড় করে ফেলবো। এরপর দেবকি ডিকেকে থ্যাংক ইউ বলে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই যে নিচে দাঁড়িয়ে আছে ফ্রান্সিস, সব শুনছে। দেবকি চলে যাওয়ার পরপরকে তার কাস্টাডিতে এনে জিজ্ঞাসাবাদ শুরু করে। সে বলে, আমি কোনো দেবকিকে চিনি না। এরপরে ফ্রান্সিসের সিনিয়র অফিসার রাথোর এসে জানতে চায়, কেন এনেছে ওকে। ফ্রান্সিস তখন আবার তার সে কেচের কথা বলে দেবকি সব করেছে। যেহেতু ফ্রান্সিসের কাছে কোনো তথ্য প্রমাণ নেই, রাথোর বলে, খবর মিডিয়াতে প্রকাশ হলে হ্যারাসমেন্টের কেস হবে, এগুলো ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ কেস আছে, এগুলো ছেড়ে দিয়ে ওই কেসগুলো দেখো। বাধ্য হয়ে তখন ফ্রান্সিস ডিকেকে ছেড়ে দেয়। অন্যদিকে এতদিন আত্মগোপন থাকার পর জগন কারাগারে মোহিতের সাথে দেখা করে। এদিকে কারাগারে কয়েকদিনের যৌন লালসার শিকার হয়ে মোহিত কিছুতেই হাঁটতে পারছিল না। জগন জানতে চায়, চার্লসকে কেন মারতে চেয়েছিলি? মোহিত বলে, আরে ভাই, আমি কেন মারতে যাব? আমি জীবনে তো কোনো আপেলই কাটিনি, সায়ানাইড কোথা থেকে বানাবো? অন্য কেউ আছে যে আমাদেরকে ফাঁসিয়েছে, তবে এরপর কিন্তু তোমার পালা। শোনা মাত্রই জগন চলে যায়। তখন মোহিত জগনকে ডেকে চিৎকার করে বলে, ভাই আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে বের করো। এরপর জগন কারাগার থেকে সোজা হসপিটালে যায়। ডিকেকেও দেখা যায় সব পর্যবেক্ষণ করছে। জগন চার্লসের কাছে জানতে চায়, এটা কে করলে, একটি নাম বলো। চার্লস কিছুই বলতে পারছে না, তবে অনেক চেষ্টা করে শুধু মা শব্দটি বোঝায়। এতে করে জগন বুঝতে পারে ওই রাতে তারা বলেছিল তোর মাকে ডাক, তার মানে এটি আরিয়ার মা। অবশ্যই তার মধ্যেই চার্লসের মৃত্যু হয়।
হসপিটাল থেকে বের হয়ে জগন আরিয়াদের বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে জগন জানতে পারে আরিয়া ভ্যাকেশনে গেছে। এরপর ডিকেকে দেখে বুঝতে পারে ডিকে তাকে ফলো করছে। অবশ্য জগন সেটা বুঝতে না দিয়ে সেখান থেকে চলে যায়। সারা রাত জগনের পিছু করতে থাকে। সারা রাত তথ্য নিয়ে পরের দিন আরিয়ারা যে কটেজে উঠেছে সেখানে কল করে, আর তখনই জগন এসে পরে কল কেটে দিয়ে জগনের কাছে জানতে চায় আপনি কে চান। জগন ডিকেকে মারধর করে এবং জানতে চায় তোরা কী প্ল্যান করেছিস, কিন্তু ডিকে কিছুই বলছিল না। এজন্য জগন ডিকেকে এর ফোন থেকে কটেজের নাম্বারে কল করে দেবকীকে চায়, কিন্তু সেখানে স্টাফরা জানায় ওরা তো ঘুরতে বেরিয়ে গেছে। এর মাধ্যমে আরিয়াদের কারেন্ট লোকেশনও পেয়ে যায়। জনসন কটেজ। ডিকে বলে জেনে যেহেতু গেছিস তাহলে সিলিন্ডার করে দেয়। জগন বলে আমি ওই পুরুষ না যে মেয়েদের ভয়ে পালিয়ে যাব। ডিকে বলে তুই পুরুষ, পুরুষ কখনো রেপ করে না। এরপরে জগনকে শ্যুট করে এবং সেখান থেকে সিসিটিভি ফুটেজ নষ্ট করে চলে যায়। পুলিশ, সিবিআই সবাই এসে তদন্ত শুরু করে। ফ্রান্সিসরাও এসেছে। ফ্রান্সিস সব কিছু দেখছে। এর মধ্যে ডিকের কিছু ফটো দেখে, যেখানে ফ্রান্সিসের একটু সন্দেহ হয়, কারণ বেশিরভাগ ফটোতে সানগ্লাস নেই, আবার ডিকে সবসময় সানগ্লাস পরে। সে যেহেতু একজন ডিটেকটিভ, তাই সেজন্য ফ্রান্সিস ডিকের সানগ্লাসটি চেক করে। সেখানে একটি মেমোরি কার্ড পাওয়া যায়। মূলত এটি সানগ্লাসের আড়ালে একটি স্পাই ক্যাম ছিল। ফ্রান্সিস মেমোরি কার্ডে থাকা ওই ফুটেজগুলোকে চেক করে এবং জানতে পারে ডিকে এবং দেবকে প্ল্যান করে সব করেছে। তার সাথে জগন যে ডিকেকে খুন করেছে সেই দৃশ্যটিও দেখা যায়। ছিন চলে যায় কটেজে। সারাদিন ঘুরে ফিরে আনানরা কটেজে ফিরেছে। হঠাৎ কটেজে বিদ্যুৎ চলে যায়। কটেজের স্টাফকে ডেকে পাওয়া যাচ্ছিল না। এজন্য আনান নিচে চেক করতে গিয়ে দেখে বৈদ্যুতিক তার কেউ কেটে দিয়েছে। পাশের কটেজে স্টাফের রক্তাক্ত বডি। তখন পিছে ফিরতে জগনকে দেখতে পায়, কিন্তু আনান কিছু করার আগে জগন আনানকে শ্যুট করে দেয়। এদিকে উপরে আরিয়াকে দেখা যায় মোম জ্বালাচ্ছিল। মোম জ্বালা মাত্রই আরিয়া জগনকে দেখতে পায়। আরিয়া একদম ভয় পেয়ে যায়। শব্দ পেয়ে দেবকে এগিয়ে আসে। জগনকে দেখে সেও ভয় পেয়ে যায়। দেবকে দেখে জগন দেবকির কাছে আসছিল। দেবকি তখন আরিয়াকে পালাতে বলে, এজন্য আরিয়া বেরিয়ে যায়, কিন্তু জগন দেবকিকে মারতে শুরু করে। দেবকি আনানকে ডাকতে গেলে জগন বলে কেউ আসবে না, সবাইকে আমি মেরে ফেলেছি। তারপর জগন দেবকির মুখে পলি পেঁচিয়ে দেবকিকে শ্বাসরোধ করে। জগন দেখছিল দেবকি আর নড়াচড়া করছিল না, এজন্য ভাবে সে হয়তো মারা গেছে। তাই দেবকিকে ফেলে আরিয়াকে ধরতে বেরিয়ে যায়। আরিয়া তখন প্রাণ বাঁচাতে ছুটছে। এর মধ্যে দেবকী শ্বাস নিয়ে ফেলে, মানে দেবকী এখনও মারা যায়নি। এজন্য দেবকীও জগনের পিছু করতে শুরু করে। অবশ্য দেবকী দেখা মাত্রই জগন দেবকীর মাথায় বাড়ি মেরে ফেলে দেয়। এরপর গান পয়েন্ট করে, কিন্তু যখনই জগন দেবকীকে শ্যুট করতে যাবে তখনই ফ্রান্সিস জগনের পেছনে গান পয়েন্ট তাক করে এবং হাতে শ্যুট করে দেয়। এরপরে শুরু হয় জগন এবং ফ্রান্সিসের ফাইট। একসময় ফ্রান্সিস ও দেবকী দুজনেই জগনকে গান তাক করে। ফ্রান্সিস দেবকীকে বলছিল শ্যুট করো না, গান ফেলে দাও, আমার কাছে এভিডেন্স আছে, ওর সাজা হবে, তুমি করো না, তোমার জেল হবে, পরিবারের কথা ভাবো। আনান জীবিত, পুলিশ থেকে তাকে হসপিটালে নিয়ে গেছে। এজন্য ফ্রান্সিসের কথা দেবকী গান ফেলে দেয়, কিন্তু চিৎকার করে বারবার বলছিল আপনি কিছুই করতে পারবেন না, ওদের কোনো শাস্তিই হবে না। তখন ফ্রান্সিস নিজের গানটি দিয়ে বলে মারতেই যদি হয় সঠিক গান দিয়ে মারো। তখন ফ্রান্সিসকে বলছে কি বলছেন এসব, এটা বেআইনি, ও চার্লসকে পয়জন দিয়েছে, মোহিতকে ফাঁসিয়েছে, বাবুরামের তো কেটেই দিয়েছে, জানেন কিছু? ফ্রান্সিস বলে সব জানে। তার সাথে দেবকীকে বলে কেউ আসার আগেই শ্যুট করে দাও। গাছের আড়ালে দাঁড়িয়ে থাকা আরিয়া সব শুনছিল যে দেবকী তার জন্য কি করছে। এতদিন পর আরিয়া দেবকীকে মা বলে ডাক দিয়েছে, আর তখনই দেবকী গানে থাকা সবগুলো বুলেট জগনের বুকে শ্যুট করে দেয়। জগন স্পটেই মারা যায়। আরিয়া দৌড়ে এসে তার মাকে জড়িয়ে ধরে। যে মাকে সে মায়ের জায়গা দিতে পারেনি, সেই মাই তাকে নিজের মেয়ের জায়গা করে দিয়েছে, তাকে ভালোবেসেছে, কোনো কিছু তোয়াক্কা না করে ধর্ষকদের শাস্তি দিয়েছে। সৎ মা কী করে হয়? মাকে যতভাবেই সংজ্ঞায়িত হোক না কেন, মা তো মাই। সমাজে অনেকেই আছে অন্যজনের বাচ্চাকে দেখতে পারে না, তাদের উপর অনেক অত্যাচার করে। জন্য এই সিনেমাটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। বন্ধুরা, কেমন লাগলো সিনেমাটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং খুব শীঘ্রই আসছে নতুন ভিডিও। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।